আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে গুলিতে আহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নিরাপত্তারক্ষীর গুলিতে হামলাকারী সহ 2 জন নিহত। কোটা সংস্কার চেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের গণপদযাত্রা ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান বেলা 11টায়, মামলার প্রত্যাহার দাবি। খেলাধুলার বিকাশ, সংস্কৃতি ও সাহিত্য চর্চার পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রীর আহ্বান, আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী। এবং পরিকল্পনাহীন নগরায়নে বাড়ছে রাজধানীবাসীর দুর্ভোগ, চারপাশের নদী খাল জলাধার সচল করতে নগরবিদদের তাগিদ। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। পেনসিলভেনিয়ায় নির্বাচনী জনসভায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। হামলাকারীর গুলিতে তিনি আহত হয়েছেন, তবে শঙ্কামুক্ত রয়েছেন ট্রাম্প। নিরাপত্তারক্ষীদের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। এ সময় গুলিতে ট্রাম্পের একজন সমর্থকও নিহত হন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় পাশের ভবনের ছাদ থেকে এক ব্যক্তি রাইফেল দিয়ে গুলি করে বলে বিবিসিকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। এ সময় পাশে থাকা একটি গাড়িতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার প্রচার ক্যাম্প থেকে জানানো হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী শঙ্কামুক্ত। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বক্তৃতার সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং বুলেটটি তার কান ঘেঁষে লাগে। ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পেনসিলভেনিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। কোটা সংস্কারের দাবিতে বেলা 11টায় গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার বাইরে জেলা প্রশাসকের মাধ্যমেও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে। আন্দোলন দমনের চেষ্টা না করে কোটা সংস্কারের 1 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এবারে আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। সরকারি চাকুরির নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে 12 দিনেরও বেশি সময় ধরে আন্দোলনে শিক্ষার্থী ও চাকুরি প্রার্থীরা। কোটা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র 5ই জুন হাইকোর্ট বাতিল করে দেওয়ার পর থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন দানা বাঁধতে শুরু করে। পরে 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মাঠে নামেন শিক্ষার্থীরা। 7ই জুলাই থেকে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে তারা। এক পর্যায়ে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। চলমান আন্দোলনের দ্বিতীয় সপ্তাহের শেষে পরবর্তী কর্মসূচি নির্ধারণে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ এবং 64 জেলায় একযোগে অনলাইন ও অফলাইনে প্রতিনিধি সম্মেলন করেছে আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। সম্মেলন শেষে প্রচলিত কোটা পদ্ধতি অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে কোটা সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়। 5%কে আমরা যৌক্তিক মনে করছি। আবার প্রশ্ন আসছে কোন কোন কোটা থাকতে পারে। সেই জায়গায় আমরা 3টি কোটার কথা বলেছি। 1 নম্বর কোটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, 2 নম্বর কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা, 3 নম্বর কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা। এই যে ছাত্র আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে সারা বাংলাদেশে, সেটা দমনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিচ্ছে। সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। বাংলাদেশ সরকারকে আমাদের জায়গা থেকে বিনীত অনুরোধ যে আপনারা ব্যবস্থা করুন, আমরা কিভাবে এবং কত দ্রুত আমাদের পড়ার টেবিলে ফিরে আসব। আমাদের এই কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আপনারা আইন
সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। শাহবাগ থানায় দায়ের করা মামলা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ছেলেমেয়েরা যেন খেলাধুলায় আরও পারদর্শী হয়ে গড়ে ওঠে, সেজন্য বর্তমান সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাশা করেন খেলাধুলা, সাহিত্য, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে উদ্যমী নতুন প্রজন্ম গড়ে উঠবে। ঢাকা আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা সহ সব দিক থেকে যেন দেশ এগিয়ে যায় সেভাবেই সরকার কাজ করছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। পেশাদার খেলোয়াড় না হয়েও 90 মিনিট ধরে ফুটবলের মাঠ মাতিয়ে রেখেছিলেন ব্যাংকের খেলোয়াড়রা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের আয়োজনে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় সরকারি বেসরকারি 31টি ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে খেলা দেখেন। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে স্ট্যান্ডার্ড ব্যাংকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক। বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়, এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার, কেউ যেন বসে না থাকে। ওই ছোটোবেলা থেকে যদি খেলাধুলা না হয় তাহলে কি করে উঠে আসবে? খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে পৃষ্ঠপোষকতার আহ্বান জানান সরকার প্রধান। এবং ডিজিটাল বাংলাদেশ করে আজকে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, যার ফলে সমগ্র বাংলাদেশে ওয়াইফাই কানেকশন আমরা দিতে পারছি, বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছি। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে সুনাম কুড়িয়ে আনা ক্রীড়াবিদদেরও উৎসাহ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। ওয়াসার কাছ থেকে ঢাকার খালগুলো সিটি কর্পোরেশন বুঝে নিলেও কার্যকর পরিকল্পনা, প্রয়োজনীয় লোকবলের অভাবে গত 3 বছরে এর সুফল মেলেনি। এমিরেটাস অধ্যাপক নজরুল ইসলাম এবং স্থপতি ইকবাল হাবিব মনে করেন, পরিকল্পনাহীন নগরায়ণ ঢাকার নাগরিক জীবনকে অনিশ্চিত করেছে। ঢাকার চারপাশের নদী, খাল ও জলাধারগুলোকে সচল করা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি হওয়া নিতান্তই স্বাভাবিক ঘটনা, অথচ শুক্রবারে বৃষ্টিতে ডুবেছে পুরো শহর। শনিবার রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর আরবান স্টাডিজ CUS এর বার্ষিক সাধারণ সভা রাজধানী ঢাকার আধুনিকায়নে একজন স্থপতির ভূমিকা শীর্ষক বক্তৃতায় উঠে আসে মেগাসিটি ঢাকার জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে নানান পরামর্শ। সিটি কর্পোরেশনগুলোকে ওয়াসার থেকে এই পুরো খালের জলাধারগুলোকে নিয়ে সর্বাঙ্গীন ব্লু নেটওয়ার্কের মাধ্যমে একটি সার্বিক ড্রেনেজ পরিকল্পনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিটি কর্পোরেশন আমরা নিতে বাধ্য হয়েছি। তাদের জনসম্পৃক্ততাহীন 1, 2 পরপর দুটো 10 বছরের প্রকল্প অনুমোদন করিও সেটা করতে না পারার ব্যর্থতার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে থাকা খালগুলোকে সচল করা, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে জনগণকে সম্পৃক্ত করা জরুরি। নদী সচল থাকবে, নদীর সাথে সংযোগকারী অন্য শাখা নদীগুলো সচল থাকবে, যাবতীয় যে খাল সেগুলো এবং যাবতীয় জলাশয় সেগুলো সংরক্ষিত হবে। 1996-এর যে প্ল্যান DMDP ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান, শওকত আলী খান যেটার
প্রধান ছিলেন পরিকল্পনাবিদ, সেইখানে ওই রিটেনশন পন্ডগুলোর কথা বলা আছে এবং ফ্লাড ফ্লো জোন ইত্যাদি আছে। সেইগুলো আমরা মানি নাই, অনেকগুলো বন্ধ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এখন কিন্তু আর ওয়াসার দায়িত্ব না, 2 বছর হলো এটা সিটি কর্পোরেশনরা নিয়েছে ঠিকই, কিন্তু তাদের তো সক্ষমতা নাই সেরকম এটা ব্যবস্থা করার, যে খালগুলো কিভাবে পরিষ্কার হবে। ব্লু নেটওয়ার্কের মাধ্যমে ঢাকার চারপাশে নদী ও খালগুলোর মধ্যে সংযোগের প্রস্তাবনা থাকলেও খাল দখল, কালভার্ট ও ব্রিজ স্থাপনার কারণে সেই সংযোগ চালু করা যায়নি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। গাজার আল মাউসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 90 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 300 জন। গাজার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে আল মাউসিকে নিজেরা নিরাপদ এলাকা ঘোষণা করে সেখানেই বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েল দাবি করেছে, হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার জন্য শনিবার এ হামলা চালানো হয়েছে। তবে হামলায় দেইফ নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত না। হামাস ইসরায়েলের দাবিকে উড়িয়ে দিয়ে বলেছে এ দাবি মিথ্যা। ইসরায়েলি বাহিনী সাধারণ ফিলিস্তিনিদের উপর হামলা করে 90 ফিলিস্তিনিকে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এবারে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। বরগুনা সদর উপজেলায় ড্রাগন ফল উৎপাদন করে সফল হয়েছেন এক কৃষক। মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। ড্রাগনের বাগানে সাথী ফসল হিসেবে আবাদ করেছেন লেবু সহ অন্যান্য ফল ফসল। বরগুনা থেকে হাসান ঝন্টুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুবিতা মাহমুদের রিপোর্ট। বরগুনা সদর উপজেলার আজিজাবাদ গ্রামের হাসানুজ্জামান উজ্জ্বল পেশায় একজন শিক্ষক হলেও ড্রাগন ফল বাগান করে এখন একজন সফল চাষি হিসেবেও সুপরিচিত। 2021 সালে 2 একর জমিতে 70টি খুঁটি পুঁতে 350 ড্রাগনের চারা রোপণ করেন। বর্তমানে 3 একর জমির ওপর করা বাগানে 2 সহস্রাধিক খুঁটিতে লাগিয়েছেন ড্রাগনের গাছ। ড্রাগন ফুল সারা বাংলাদেশে একই টাইমে ফোটে, 3 দিনে ফুল ফোটে, মনে করেন 3 দিনের মধ্যে। আবার পাকার সময় ঠিক 30 দিন পরে পাকে সব ফল। একলগে যখন পাকে তখন বাজারজাতকরণে একটু সমস্যা হয়। আর বিশেষ করে বর্তমানে আবার আম আছে মার্কেটে, তাই আমের পাশাপাশি ড্রাগন, এ কারণে একটু এখন দাম কম। বাগানে ক্রেতা এসে সরাসরি কিনে নিয়ে যাচ্ছেন ফল। 210 থেকে 215 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ড্রাগন ফল। গাছ থেকে ফলটা পেরে যখন বাসায় নিয়ে ওদেরকে দেই, নিজেরও একটা আত্মতৃপ্তি লাগে। আর আমাদের দেশের এটাও একটা সম্পদ। আমি আশা করি অবশ্যই উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন আমাদের দেশের জন্য, আমাদের এলাকার জন্য খুবই লাভজনক একটা ব্যবসা। বাগানে ভিয়েতনাম, থাইরেড, পিঙ্ক জাতের ড্রাগন ফল বেশি উৎপাদন হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখুন প্রকৃতি সংবাদ। ঝিনাই নদীর তীব্র ভাঙনে পাল্টে যাচ্ছে টাঙ্গাইলের ভূপ্রকৃতি। অপরিকল্পিতভাবে বালু ও মাটি উত্তোলনের কারণেই ভাঙন বেড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি তাদের। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। ঝিনাই নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে চলে যাচ্ছে বাসাইল উপজেলার একডালা, দুহার, কামুটিয়া, কাশিল সহ বিভিন্ন গ্রামের কয়েকশো ঘরবাড়ি, কবরস্থান, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান। সর্বস্ব হারিয়ে অনিশ্চয়তায় নদী পারের মানুষ। কষ্ট করে গরিব মেশে একবার মেরে হালাইছে, আমাকে নাই বলতে কিছুই নাই। আমাকে টুকু জায়গা অনেক বছর ধরে ওই যখন গাছাল নদীটা, এই নদীটা ওরা আগে খালি ডেজার দেখাই আমাকে মেরে হালাইছে। নদীর পশ্চিম সাইডে ডেজার করা হয়েছে। ডেজার মেশিন যদি এই জায়গায় না বহাইতো স্যার, তাহলে আজকে আমাদের এই বাড়িঘর
হয়রান হইতো না। দ্রুত ব্যবস্থা না নিলে নিশ্চিহ্ন হওয়ার ঝুঁকিতে এসব জনপদ। বিভিন্ন পয়েন্টে যদি এই মুহূর্তে প্রোটেকশনের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে এই বেড়িবাঁধটা যদি ভেঙে যায় তাহলে আমাদের হাবলা ইউনিয়ন কাশিল ইউনিয়নের অধিকাংশ জমিতে কিন্তু বালি উঠে আমাদের হাজার হাজার একর ফসলি জমি বিনষ্ট হয়ে যাবে। ভাঙন রোধে নানা পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন কবলিত স্থান রয়েছে যেগুলো আমরা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছি এবং পানি কমে যাওয়ার সাথে সাথে যেখানেই ভাঙন দেখা দেবে আমরা তাৎক্ষণিকভাবে সে সকল জায়গায় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আজকে আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী টাঙ্গাইল পানি উন্নয়ন সার্কেল মহোদয় সহ বর্ণিত ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছি এবং আমরা অতি দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং তাদের সদয় নির্দেশনার প্রেক্ষিতে বর্ণিত স্থানে নদী ভাঙন রোধে অস্থায়ীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাঁধ নির্মাণ সহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। টাঙ্গাইলের বাসাইল থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। জানাবো খেলার খবর।